সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। করোনার এই দুর্যোগকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে আছো, নিরাপদে আছো। আজ আমি তোমাদের সঙ্গে উপস্থিত হয়েছি। আমি উম্মে সালমা শিলা, প্রভাষক, সমাজবিজ্ঞান, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমি তোমাদের সমাজবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব। আজকে আমরা দ্বিতীয় পত্রের নবম অধ্যায় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। নবম অধ্যায়ে কি আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানার চেষ্টা করি। আমাদের নবম অধ্যায়ে আছে বাংলাদেশের সামাজিক সমস্যা ও প্রতিকারের উপায়। মূল পাঠে যাওয়ার আগে আমরা কিছু ছবি দেখি। দেখো তোমরা কিছু ছবি, এখানে কিসের ছবি দেখতে পাচ্ছি আমরা বলতে পারো? এখানে দেখো আমরা ধূমপানের ছবি দেখছি, তরল জাতীয় কিছু খাদ্য গ্রহণ করছে একটা ছেলে, সেটা দেখছি। এবার আরো কিছু ছবি দেখি আমরা, কিছু এখানে ছবি দেখতে পাচ্ছি। ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে বলো তো? ছবিগুলো দেখে তোমাদের মনে হচ্ছে না? কেউ বলতে পারবে কি মনে হচ্ছে? আমি জানি তোমরা পারবে। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ঠিকই বলেছো। ছবিগুলো দেখে মনে হচ্ছে এখানে তরুণ তরুণীরা মাদক গ্রহণ করছে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা বলো তো, আমাদের আজকের আলোচনার বিষয় কি হতে পারে? হ্যাঁ বন্ধুরা, আমি জানি তোমরা এটাই বলবে। আজকের আলোচনার বিষয় হবে মাদকাসক্তি। মাদকাসক্তির কারণ, প্রভাব ও প্রতিকার নিয়ে আমরা আজকে আলোচনা করব, যেটা আমাদের নবম অধ্যায়ে আছে। এটা একটা বাংলাদেশের বড় সামাজিক সমস্যা। কেন এটাকে আমরা সামাজিক সমস্যা বলছি সেই আলোচনায় আমরা পরে যাচ্ছি। এই মাদকাসক্তির আলোচনার পাঠ থেকে আমরা কি জানতে পারবো আমরা একটু দেখে আসি। এখানে আমরা মাদকাসক্তি সম্পর্কে প্রাথমিক ধারণা অর্জন করতে পারবো। মাদকাসক্ত হওয়ার কারণ ও তার প্রভাব জানতে পারবো। মাদকাসক্তি রোধে কি কি ব্যবস্থা গ্রহণ করা যায় তার ব্যাখ্যা করতে পারবো। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমি বলি কেন একটা সামাজিক সমস্যা। সামাজিক সমস্যা বলতে আমরা কি বুঝিয়েছি? সামাজিক সমস্যা হচ্ছে সমাজের এমন একটি অবস্থা যেটা অধিক অবাঞ্ছিত, অনাকাঙ্ক্ষিত, যেটা মানুষ কামনা করে না, আশা করে না, যেটা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে বাধাগ্রস্ত করে, যা মানুষের জীবনযাত্রার উপর নেতিবাচক প্রভাব পড়ে, যা থেকে সমাজের অধিকাংশ মানুষ পরিত্রাণ বা নিস্তার পেতে চায়। এই বিভিন্ন সমস্যা আমাদের বর্তমানে আমরা দেখছি। কি কি সমস্যা? জনসংখ্যার সমস্যা হতে পারে, জঙ্গিবাদ, নিরক্ষরতা, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং, পরিবেশ দূষণ, এরকম বহুবিধ সমস্যা আমরা এখন লক্ষ্য করছি। তার মধ্যে মাদক হচ্ছে অন্যতম। মাদক যে শুধু জাতীয় সমস্যা তা কিন্তু না, এটা একটা আন্তর্জাতিক একটা সমস্যা। সারা বিশ্বে বিশেষ করে তরুণ তরুণীরা এই সমস্যায় জর্জরিত। মাদক বলতে আমরা কি বুঝি? মাদকাসক্তি ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ড্রাগ অ্যাডিকশন। আর ইংরেজি ড্রাগ শব্দটি ইতালীয় মূল শব্দ ড্রাগ থেকে এসেছে। তাহলে ড্রাগ শব্দটি কিন্তু একটা ইতালীয় শব্দ, মূল শব্দ যেটা সেটা ইতালীয় শব্দ। এর অর্থ ছিল কিন্তু ভেষজ। ড্রাগের বাংলা প্রতিশব্দ ভেষজ বা মাদক, যার সেবনে মানুষকে আসক্তি সৃষ্টি করে। আর মাদক দ্রব্যের প্রতি কোনো ব্যক্তি ক্রমাগত নির্ভরশীলতাকেই বলা হচ্ছে মাদকাসক্তি। তাহলে মাদকাসক্তি আমরা কাকে বলছি? আমি আবারও বলি, তোমরা একটু মন দিয়ে শোনো। মাদক দ্রব্যের প্রতি কোনো ব্যক্তির ক্রমাগত নির্ভরশীলতাকেই আমরা মাদকাসক্তি বলছি। দেখো এখানে ক্যামেরা দেখো, মাদকাসক্তি বলছি যে মাদক দ্রব্য আসক্ত ব্যক্তির অবস্থাকেই আমরা মাদকাসক্তি বলছি। দেখো এখানে মাদক গ্রহণ হচ্ছে। মাদক কি? মাদক বস্তু হলো, মাদক দ্রব্য হলো সেই বস্তু যা গ্রহণ করলে কোনো ব্যক্তির শরীর ও মনের উপর ক্ষতিকর প্রভাব রাখে। কি হয়? ব্যক্তির শরীর ও মনের উপর ক্ষতিকর প্রভাব, আচরণে পরিবর্তন আনে এবং সর্বোপরি শুধু পরিবর্তনই আনে না, মাদক দ্রব্যের প্রতি মানুষ আসক্ত হয়ে পড়ে এবং এই মাদক দ্রব্যের প্রতি আসক্ত ব্যক্তিকে আমরা মাদকাসক্ত ব্যক্তি বলতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা মাদকাসক্তির তিনটে বৈশিষ্ট্য সাধারণত লক্ষ্য করে থাকি। মাদকাসক্তির এই তিনটি বিষয়ের সাথে
মাদকাসক্ত ব্যক্তি গভীরভাবে সম্পর্কিত। যদি আমরা প্রথমটা দেখি তাহলে কি দেখব? মাদক দ্রব্যের প্রতি অধিক নির্ভরশীলতা। যে ছেলে বা মেয়ে বা কিংবা যে ব্যক্তি মাদক গ্রহণ করে সে মাদকের প্রতি অধিক নির্ভরশীল হয়ে পড়ে। দুইয়ে দেখি মাদক দ্রব্যের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পায়। আজকে যে ছেলেটি মাদকাসক্ত, আজকে যে পরিমাণ মাদক সে গ্রহণ করে তৃপ্ত হয়, সন্তুষ্ট হয়, আগামী দিন কিন্তু সে মাদকের পরিমাণটা বৃদ্ধি করবে। এই জন্য বলা হচ্ছে মাদকের পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি করে। শারীরিকভাবে মাদকের প্রতি সে নির্ভরশীল, সে মাদক ছাড়া একটা মুহূর্ত চলতে পারে। এই মাদক দ্রব্যের বহুবিধ কারণ আছে আমাদের সমাজে, রাষ্ট্রে, জাতীয় পর্যায়ে। এই কারণগুলো যদি আমাদের জানা থাকে তাহলে এর নিয়ন্ত্রণও আমাদের পক্ষে জানা সম্ভব হবে। কারণগুলো আমরা একটু একটু করে দেখে আসি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি স্লাইডে দেখো, এখানে দেখা যাচ্ছে সহপাঠী, বন্ধু বান্ধব ও বেকারত্বের কারণে মূলত মাদকাসক্ত হয়ে পড়ে মানুষ। সহপাঠী, বন্ধু বান্ধবের ফলে তরুণ তরুণীরা কৌতূহলবশত মাদকে আসক্ত সর্বপ্রথম বেশি হয়। প্রথমে তার কৌতূহল মেটাতে যে এটার প্রতি আসক্ত হয়, তারপরে এটা থেকে সে আর দূরে সরে আসতে পারে না। আস্তে আস্তে সে নেশায় আসক্ত হয়ে যায়। কৌতূহলের কারণে মূলত আমরা দেখি অনেক ক্ষেত্রে মাদকাসক্ত হয়ে যায়। এরপরে বেকারত্ব। আমাদের দেশে অনেক তরুণ তরুণী আছে যারা লেখাপড়া শেষ করে সময় মতো কাজ পায় না, বেকারত্বের অভিশাপ। এর ফলে তারা এই হতাশা থেকে নিজেকে পরিত্রাণ পেতে অনেক সময় মাদকাসক্ত হয়। বেকারত্বের কারণে অনেক যুবক মাদক গ্রহণ করে থাকে। এরপরে যদি আমরা দেখি পরিবারের অনেক উপার্জনক্ষম ব্যক্তি অনেক সময় মারা যায় বা অ্যাক্সিডেন্টে পতিত হয়, এরকম সময়ও কিন্তু পরিবারে তার উপরে নির্ভরশীল ব্যক্তিরা অনেক সময় মাদকাসক্ত হয়ে পড়ে। এরপরে যদি আমরা দেখি সুষ্ঠু পারিবারিক পরিবেশের অভাবের কারণেও কিন্তু মাদকাসক্ত হয়ে পড়ে। যে শিশুটির ছোটবেলা থেকে দেখিয়েছি তার বাবা মায়ের সম্পর্ক ভালো না, পরিবারের অন্যদের সাথে সম্পর্ক ভালো না, প্রতিনিয়ত গোলমাল অশান্তি থাকে, সে কিন্তু ওই বাবা মায়ের থেকে দূরে থেকে সে অসৎ সঙ্গে চলে যায়। এমন কোনো বন্ধু বান্ধব বেছে নেয় যারা খারাপ, যারা এরকম মাদকের মতো নেশায় পতিত হয়। এর ফলে সে একটা সময় কিন্তু মাদকে আসক্ত হয়ে পড়ে। এর ফলে আমরা যদি এরপরে দেখি মা বাবার ঝগড়া বা অতিরিক্ত শাসন। আমরা সন্তানদের অনেক সময় অতি আদর দিই বা অতিরিক্ত শাসন করি, এর পুরোটাই কিন্তু আমাদের জন্য ঠিক না। এর ফলে মাদকাসক্ত হয়ে পড়ে। এরপরে যদি দেখি প্রেমে ব্যর্থতার কারণেও কিন্তু মাদকাসক্ত হয়ে পড়ে। আমরা যদি দেখি যে ছেলেমেয়েরা তাদের কাঙ্ক্ষিত জনকে বিয়ে করতে না পারলে অনেক সময় হতাশায় ভোগে এবং সেও মাদকের মতো জিনিসকে গ্রহণ করে ফেলে। এরপরে দেখি অপসংস্কৃতি একটা বড় বিষয় হয়ে যাচ্ছে আমাদের দেশে এখন, যে তথ্য প্রযুক্তির ফলে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন অবধারিত হয়ে গেছে, সবাই যেমন সেটার ভিতরে ঢুকে পড়েছি এবং এই অপসংস্কৃতিটাকে, অন্য দেশের সংস্কৃতিকে আমরা সহজে গ্রহণ করে নিচ্ছি। আমার সমাজের সঙ্গে সেটা খাপ খায় কিনা, আমার সমাজের জন্য সেটা প্রযোজ্য কিনা, সেই বিষয়টি না দেখে আমরা হাল ফ্যাশনের সংস্কৃতিকে গ্রহণ করতে চাচ্ছি। আমরা ভাবছি যে পাশ্চাত্য দেশে এটা গ্রহণ করা হয়তো অপরাধ না, আমার কেন অপরাধ হবে। এইভাবে বিভিন্ন কারণেও আমাদের দেশের ছেলেমেয়েরা এই অপসংস্কৃতির ফলে মাদককে গ্রহণ করছে। এর পরবর্তীতে আমরা দেখি, এরপরে দেখছি আমরা যে তথ্য প্রযুক্তির অবাধ ব্যবহারের ফলে আমরা ছেলেমেয়েরা এই মাদকাসক্তিতে আসক্ত হয়ে যাচ্ছে। এছাড়া আরো কিছু কারণ যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো ভৌগোলিক অবস্থানের কারণেও কিন্তু আমাদের দেশের ছেলেমেয়েরা মাদকাসক্ত হচ্ছে। আমাদের দেশটির অবস্থান এমন একটা জায়গায় যেটা পার্শ্ববর্তী দেশগুলো মাদক উৎপাদন করে এবং মাদকের রমরমা ব্যবসা পার্শ্ববর্তী দেশগুলোতে, যার ফলে খুব সহজে আমাদের দেশে বর্ডার পার হয়ে মাদকটা আমাদের দেশে চলে আসে এবং আমরা স্বল্প টাকায় ছেলেমেয়েরা যেমন মাদক কিনতে পারে এবং খুব সহজলভ্য মাদকটা আমাদের কাছে খুব সহজে আমাদের কাছে চলে আসে। এরপর আসছে প্রশাসনের দুর্বলতা। অনেক সময় দেখা যায় যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা কিংবা প্রশাসনে নিয়োজিত কিছু কর্তা ব্যক্তিদের দুর্বলতার কারণে মাদকটা সহজলভ্য হয়ে যায়।
দেখা যায় যে কিছু অসাধু প্রশাসনিক কর্মকর্তারা মাদক ব্যবসায়ীদের সাথেও হাত করে, যার ফলে মাদক ব্যবসা বা মাদক পাটা খুব সহজ হয়ে যায়। এর ফলে আছে কি রাজনৈতিক অস্থিরতা যখন বিরাজ করে তখনও রাজনৈতিক অস্থিরতা মাদক গ্রহণের একটা বড় কারণ হিসেবে দেখা যায়। আর পরে আমরা দেখি ধর্মীয় শিক্ষার অভাব। শিক্ষার্থী বন্ধুরা, সকল ধর্মে কিন্তু ন্যায় অন্যায়ের কথা বলা হয়েছে, ধর্মে কিন্তু এই নেশা জাতীয় জিনিসকে নিষিদ্ধ করা হয়েছে। ধর্মীয় জ্ঞান যদি ছেলে মেয়েদের মাঝে দেওয়া যায়, ছেলে মেয়েদেরকে যদি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করা যায়, তাহলেও কিন্তু মাদকাসক্তের হাত থেকে ছেলেমেয়েরা অনেক ক্ষেত্রে রেহাই পাবে। ধর্মীয় শিক্ষার অভাব থাকার ফলে ছেলেমেয়েরাই মাদকের মতো বিভিন্ন নেশায় জড়িয়ে যাচ্ছে। এই মাদকের ফলে আমাদের সমাজ জীবন ভয়াবহ পরিণত দেখা যাচ্ছে। একটা বড় সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। এটা আমাদের সামাজিক ও নৈতিক জীবনে মারাত্মক প্রভাব ফেলে। শুধু সামাজিক ও নৈতিক জীবনে না, অর্থনৈতিক জীবনেও মারাত্মক প্রভাব ফেলে। মাদক গ্রহণকারী ব্যক্তি শুধু নিজেদেরই ক্ষতি করে না, উপরন্তু তারা ভয়, উৎকণ্ঠা ও উত্তেজনার শিকারের সমাজেও বিভিন্ন নৈরাজ্যমূলক কার্যক্রম ঘটিয়ে থাকে। আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখার চেষ্টা করি মাদকের প্রভাবে কি কি বিষয় হতে পারে। যেমন মাদকের প্রভাবে যেটা হয়, ব্যক্তির সর্বপ্রথম শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি হয়। সে মানসিকভাবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে প্রথমে, তারপরে দেখো মানসিকভাবে সে আর কোনো কাজ করতে পারে না, সে হতাশাগ্রস্ত হয়ে পড়ে, যার ফলে সে কাজ করার শক্তি হারিয়ে ফেলে। এর ফলে আমরা দেখি বিভিন্ন ধরনের রোগ আক্রান্ত হয়ে থাকে। হৃদরোগ, শ্বাসকষ্ট, যক্ষা, এরকম বিভিন্ন ধরনের রোগ এই মাদকাসক্ত ব্যক্তিদের শরীরে বেশি বাসা বাঁধে এবং তাদের কাজ করার ক্ষমতাকে হারিয়ে ফেলে। তারা কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলে, তাদেরকে কর্মহীন করে ফেলে। এছাড়া আমরা কি দেখি, এছাড়া মাদক যারা গ্রহণ করে সেই তরুণ তরুণীরা অনেক ক্ষেত্রে আমরা কি দেখি হতাশা, অস্থিরতা ভোগে এবং তাদের ভিতরে কি হয়, মূল্যবোধের অবক্ষয় দেখা যায়। কোনটি ভালো কোনটি মন্দ এ বিষয়ে জ্ঞান তাদের আর থাকে না। তারা ন্যায় অন্যায় ভালো মন্দ বোধটাই হারিয়ে ফেলে। এরপরে আরো দেখতে পাই সর্বপ্রথম যেটা ক্ষতি হয় সেটা হচ্ছে অর্থনৈতিকভাবে প্রভাব বিস্তার করে খুব বেশি। যদি আমরা দেখি, দেখো এখানে একটা ভিক্ষুকের ছবি দেখতে পাচ্ছি যে এই ব্যক্তিগুলো তাদের সর্বস্ব হারিয়ে তারা পথে বসেছে, জমি জায়গায় সহায় সম্পদ বিক্রি করে। অনেক সময় মুক্তি ক্লিনিকের গবেষণায় দেখা গেছে যে মাদকাসক্ত ব্যক্তি গড়ে মাসে 2000 টাকা পর্যন্ত খরচ করে। অন্যান্য আরেকটা গবেষণায় মুক্তি ক্লিনিক দেখিয়েছে যে একজন ছাত্র গড়ে, মাদকাসক্ত ছাত্র গড়ে 1500 টাকায় মাদকের পিছনে ব্যয় করে থাকে। আর এই মাদকের টাকা জোগাড় করতে যে ব্যক্তি নিজের সংসারের জিনিসপত্র বিক্রি করে দেয়, অনেক সময় চুরি করে দেয়, নিত্য নতুন সংসারে অশান্তি, আর্থিক অনটন এগুলো লেগেই থাকে। এরপরে যদি আমরা দেখি যে শারীরিক ক্ষেত্রে মারাত্মক প্রভাব বিস্তার করে, আমরা তো আগেই বলেছি, বিশেষ করে মস্তিষ্কে খুব বেশি ক্ষতি করে। মস্তিষ্কে সিনাইকোষকে ধ্বংস করে, যার ফলে ব্যক্তি খাদ্যাভ্যাস নষ্ট হয়ে যায়, খাবার রুচি থাকে না। আর বিশেষ করে মাদকাসক্ত মায়ের সন্তানের বেশি ক্ষতি হয়। যে মা মাদকাসক্ত সে যদি গর্ভধারণ করে সন্তান জন্ম দেয়, সেই সন্তানের দৃষ্টিশক্তি অনেক ক্ষেত্রে কমে যায়। এরপরে আমরা দেখি HIV এর মতো মারাত্মক সংক্রমণ মাদকাসক্ত শরীরে বাসা বাঁধে। কারণ যারা মাদক গ্রহণ করে, বিশেষ করে যারা ফেন্সিডিল বা প্যাথেডিনের মতো জিনিস গ্রহণ করে, যারা সিরিঞ্জ ব্যবহার করে, তারা একই সিরিঞ্জ যে একাধিক ব্যক্তির গ্রহণ করা উচিত নয়, হিতাহিত বোধটা মাদকাসক্তের তখন থাকে না। ফলে একজনের শরীর থেকে রোগ ব্যাধি অন্যের শরীরে খুব সহজে বাসা বাঁধে। এর ফলে ফুসফুস ক্যান্সার, কিডনি রোগ, এইডস এর মতো রোগটা মাদকাসক্ত শরীরে বাসা বাঁধে। এরপরে যদি আমরা দেখি তাহলে দেখবো যে মাদকাসক্ত ব্যক্তি অনেক সময় কি করে, হতাশায় ভোগে। হতাশা থেকে সে কখনো সিদ্ধান্তহীনতায় ভোগে, যার ফলে সে আত্মহত্যা, হত্যার মতো ঘটনা ঘটে থাকে। অনেক সময় মাদকাসক্ত কিশোর কিশোরীরা
বাড়ি থেকে পালিয়েও যায় অনেক ক্ষেত্রে। এরপরে আমরা মূল্যবোধের যে অবক্ষয়, এটা তো বলারই কিছু থাকে না। মাদকাসক্ত ব্যক্তির তো হিতাহিত বোধ থাকে না, যার ফলে সমাজে নৈরাজ্য চরম অশান্তি বিরাজ করে। আর এর ফলে সামাজিক অস্থিরতাও সৃষ্টি হয়। যে পরিবারে কোনো সন্তান মাদকাসক্ত আছে, সেই পরিবারের বাবা মা সবসময় হীনমন্যতায় ভোগে। সন্তানকে নিয়ে তাদের মানসিক ভাবে তারা হীনমন্যতার ভোগে, লোকজনের সামনে লুকায় থেকে লোকজনের কাছে তাদের সম্মানহানির মতো ঘটনা ঘটে। এছাড়া কি হয় দেখি আমরা, পারিবারিক বিশৃঙ্খলা, যেখানে স্বামী স্ত্রীর দ্বন্দ্ব, সে পরিবারের পুরুষ যদি মাদকাসক্ত হয়, সেক্ষেত্রে কি দেখি আমরা, ওই দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে, এখানে দেখো বেশিরভাগ ক্ষেত্রে এরকম করে স্ত্রীর গায়ে হাত তুলে পারিবারিক অশান্তি হয়। এখানে একটা ছবি আমরা দেখি, এই মেয়েটিকে তোমরা চেনো, ঐশী বলে একটা মেয়ে, যে মাদকাসক্ত ছিল। সে কিন্তু একজন পুলিশ কর্মকর্তার সন্তান ছিল। মাদকাসক্ত হওয়ার ফলে সে তার বাবা মাকে নৃশংসভাবে খুন করেছে। এরপরে আমরা কি দেখতে পাই, মাদকাসক্ত ব্যক্তি নেশার টাকা জোগাড় করতে যে ছিনতাই মতো কাজও করে থাকে, ছিনতাই চুরি এই জিনিসগুলো করে থাকে। এছাড়া আরো অন্যান্য ক্ষেত্রে যে প্রভাবগুলো আমরা দেখতে পাই, সেটা হচ্ছে যে মাদকাসক্ত ব্যক্তি তার মাদকের টাকা জোগাড় করতে যে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত হয়, সেখান থেকে অর্থ উপার্জন করতে চায়, যে অর্থ সে দিয়ে সে মাদক কিনে। এছাড়া সড়ক দুর্ঘটনার মতো ঘটনা মাদকাসক্তের কারণে ঘটে থাকে। আমরা জানি যে যত অ্যাক্সিডেন্ট হয় তার একটা বড় অংশ কিন্তু ড্রাইভার হেল্পাররা করে থাকে। বিশেষ করে পরিবহনের ড্রাইভারগুলো যেটা করে থাকে, যে নেশায় আসক্ত অবস্থায় যখন তারা গাড়ি চালিয়ে থাকে, যার ফলে সড়ক পথে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে থাকে। এর ফলে কি হয়, চোরাচালান বৃদ্ধি পায়। মাদকাসক্তের কারণেও কিন্তু চোরাচালানটা বৃদ্ধি পায়। একটা গবেষণায় দেখা গেছে যে চোরাচালানের টাকা পরিশোধ করতে যে অনেক ক্ষেত্রে মাদকের মতো ব্যবসাও করে, এবং মাদক থেকে অর্জিত টাকা দিয়েও তারা চোরাচালান টাকাটা শোধ করে থাকে। শিক্ষার উপর প্রভাব পড়ে। শিক্ষার উপর প্রভাব পড়ে যে মাদকাসক্তের কারণে অনেক সময় ছেলে মেয়েরা ইউনিভার্সিটি বা বিশ্ববিদ্যালয় বলি বা হায়ার এডুকেশনের ক্ষেত্রে দেখি যে ছেলে মেয়েরা নেশায় আসক্ত হয়ে পড়ে, যার ফলে সে আস্তে আস্তে তার বন্ধু বান্ধবের উপর প্রভাব বিস্তার করে। বন্ধু বান্ধব তাকে দেখে দেখে অন্য বন্ধু বান্ধব নেশায় আসক্ত হয়ে পড়ে। এরপরে আমরা আর কি দেখতে পাই, শারীরিক ও মানসিকভাবে বৈকল্প। একজন ব্যক্তি প্রতিনিয়ত নেশা গ্রহণ করতে করতে সে শারীরিক ও মানসিকভাবে বৈকল্য হয়ে পড়ে। এবং মাদকাসক্ত যে মা মাদকাসক্ত, তার সন্তানও কিন্তু এরকম শারীরিকভাবে প্রতিবন্ধী বা বিকলাঙ্গ শিশু হয়ে জন্মগ্রহণ করে। তাহলে আমাদেরকে কি করতে হবে, এই মাদকের প্রতিকার করতে হবে। কারণ এভাবে চললে যুব সমাজ একটা সময় ধ্বংস হয়ে যাবে। গবেষণায় দেখা গেছে যে যারা মাদক গ্রহণ করে তার 70% এই তরুণ তরুণী বা যুবক যুবতীরা। এদেরকে, এই যুব সমাজকে বাঁচাতে হলে আমাদেরকে কিছু পরিকল্পনা হাতে নিতে হবে। কি করতে হবে আমাদের? সর্বপ্রথম ধর্মীয় ও নৈতিক শিক্ষার উপর জোর দিতে হবে। সকল ধর্মে মাদককে হারাম এবং না গ্রহণ করতে নিরুৎসাহিত করা হয়েছে। যাদের ধর্মীয় শিক্ষা জোরদার করতে পারি, তাহলে ছেলেমেয়েরা মাদকের মতো নেশার জিনিস গ্রহণ করবে না। এরপর আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন বিষয়ে মাদক বিরোধী সেমিনার করতে পারি, সভা করতে পারি, পোস্টার করতে পারি, বিভিন্নভাবে সচেতনতামূলক কর্মকাণ্ড গ্রহণ করতে পারি। এরপরে কি করতে পারি, রেডিও টিভি পর্দায় পেপারে মাদকের ভয়াবহ পরিণাম সম্পর্কে জনসাধারণকে সচেতন করা যেতে পারে। এরপরে কি করা যেতে পারে, রাস্তা রাস্তায় বিলবোর্ড, সচেতনতার মাধ্যমে মোড়ে মোড়ে যদি এরকম বিলবোর্ড দিই আমরা, তাহলে সেটা মাদক সম্পর্কে মানুষ সচেতন হবে। আরও কি করতে পারি আমরা, মাদক জাতীয় দ্রব্যের যে উৎপাদনগুলো আমাদের দেশে হয়, সেই উৎপাদনগুলো আইন করে বন্ধ করা যেতে পারে। আর কি করা যেতে পারে, র্যালি ও মত বিনিময় সভার আয়োজন করে জনগণকে সচেতন করা যেতে পারে। আরও কিছু কাজ আমরা করতে পারি, মাদক বিষয়ে প্রতি বছর বা কয়েক বছর পর পর আদমশুমারির মতো শুমারি করে দেখা যেতে পারে দেশে কত অংশ মাদকে আসক্ত। এছাড়া প্রশাসনের সক্রিয়তা আমরা বাড়াতে পারি, মাদক দ্রব্যের কুফল সম্পর্কে
প্রাইমারি থেকে যে একেবারে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত আমরা এর কুফল সম্পর্কে পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে পারি, উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারি, যত বিশেষ করে প্রশাসনে নিয়োজিত ব্যক্তিদের উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। আর সর্বোপরি চিকিৎসার ব্যবস্থা, মাদকে যারা আসক্ত হচ্ছে তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। বিশেষ করে যে সরকারি হসপিটালগুলোতে তাদের জন্য আলাদা অবকাঠামো করে তাদেরকে রেখে চিকিৎসা এবং চিকিৎসা শেষে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা। মাদক নিয়ন্ত্রণে সরকার কিছু আইন করেছে। যদি আমরা দেখি যে মাদক নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকার জাতিসংঘের মাদক নিয়ন্ত্রণে 3টি কনভেনশনে স্বাক্ষর করেছে। কয়টি কনভেনশন? 3টি কনভেনশন। এবং বাংলাদেশ সরকার 1990 সালে মাদক বিরোধী সার্ক কনভেনশনে স্বাক্ষর করেছে। বাংলাদেশ সরকার কিন্তু কিছু পরিকল্পনা হাতে নিয়েছে এবং এটা মাদক বিরোধী সার্ক কনভেনশনে স্বাক্ষর করেছে। এবং আমাদের দেশে যে সর্বশেষ তামাক দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ যে আইন আছে 2013, সে আইনে বলা আছে যে তামাকজাত দ্রব্য পাবলিক প্লেসে বা পাবলিক পরিবহনে যদি কেউ ব্যবহার করে তাহলে এর শাস্তি হিসেবে অনধিক 300 টাকা অর্থদণ্ডে তিনি দণ্ডিত হবেন। শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ আমরা এগুলো জানার চেষ্টা করছি, দেখি সেখান থেকে আমি তোমাদের কিছু মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন রেখেছি, তোমরা বলতে পারো কিনা দেখো তো। মাদকাসক্তির কয়েকটি কারণ উল্লেখ করো। আমি জানি তোমরা পারবে। আমরা বলেছি কৌতূহল, সঙ্গদোষ, পারিবারিক অশান্তি, হতাশা, প্রেমে ব্যর্থতা। আর সরকার মাদক প্রতিরোধে জাতিসংঘের কয়টি মাদক নিয়ন্ত্রণ কনভেনশনে স্বাক্ষর করেছে? 3টি মাদক নিয়ন্ত্রণ। কত সালে স্বাক্ষর করেছে? 90 সালে। মাদক প্রতিরোধের কয়েকটি উপায় সম্পর্কে আমরা কি জেনেছি? নৈতিক শিক্ষার ব্যবস্থা করতে হবে, স্কুল কলেজগুলোতে এটা পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত করতে হবে, সুষ্ঠু পারিবারিক পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে অনেক ক্ষেত্রেই আমরা মাদকের এই ভয়াল থাবা থেকে রেহাই পাবো। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যা পড়লাম সেখান থেকে আমি তোমাদের জন্য একটা বাড়ির কাজ রেখেছি। তোমরা এই বাড়ির কাজটা লিখে নাও এবং কলেজ খুললে তোমরা এটা আমাকে দেখিয়ে নেবে। এখানে একটা বাড়ির কাজ দেওয়া আছে, তোমরা বাড়ির কাজটা তুলে দাও। জনাব ক দম্পতির সরকারি কর্মকর্তা তাদের ছেলে রাসেলকে ব্যস্ততার কারণে ঠিকমতো দেখাশোনা করতে পারে না, ফলে রাসেলের বিভিন্ন বদ অভ্যাস সহ আচরণগত পরিবর্তন দেখা যায়, যা সবার স্বীকৃত না। এখানে তোমরা বুঝতে পারছো রাসেল মাদকাসক্ত হয়ে যাচ্ছে। প্রশ্নটা লিখে নিয়ে তোমরা আমাকে দেখাবে। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় আমাকে ফোন করে তোমরা জেনে নিতে। আসো আমরা সবাই মাদককে না বলি, আমরা মাদকের পরিবর্তে ফলমূল গ্রহণ করি, শাকসবজি গ্রহণ করি, বুক ভরে সবুজকে গ্রহণ করি, প্রকৃতিকে গ্রহণ করি, নিঃশ্বাস নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে। করোনার এই দুর্যোগকালীন সময় স্বাস্থ্যবিধি মেনে বাড়িতে থাকবে, ভালো থাকবে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবে। দেখা হবে আগামী দিন। খোদা হাফেজ।